এডি মাইতি টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের আলোচনার বিষয় কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতা ও সাড়া প্রদান। কিভাবে আমাদের দেহে অনাক্রমতা প্রদান সম্পন্ন হয় বা সাড়া প্রদান সম্পন্ন হয় তা আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে ছকের মাধ্যমে জানব, খুব সহজে বোঝার চেষ্টা করব। তার আগে অবশ্যই বলবো, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখান থেকে বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিও পড়াশোনা সম্পর্কিত পেতে পারবে। তো চলে আসছি আমাদের আজকের ভিডিওর আলোচনায়। আজকের আলোচনার বিষয় কোষভিত্তিক রসভিত্তিক অনাক্রমতা এবং সাড়া প্রদান। তো প্রথমে বলি, কোষভিত্তিক রসভিত্তিক অর্থাৎ কোষ বলতে এখানে টি কোষ, আর রস বলতে মূলত টি কোষ থেকে উৎপন্ন হওয়া রাসায়নিক পদার্থ যার মাধ্যমে বি কোষ উদ্দীপিত হয়। অর্থাৎ এক কথায় বললে টি কোষ এবং বি কোষের কোঅপারেশন, তাদের পরস্পরের ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে কীভাবে অনাক্রমতা সাধিত হয় সেই বিষয়ে আজকের আলোচনা। তো প্রথমে টি কোষ বি কোষ কীভাবে কোথা থেকে উৎপন্ন হয় সেই বিষয়ে আমরা চলে আসি, তারপর আমরা কীভাবে অনাক্রমতা সাধন হয় তা জানব। প্রথমে দেখব আমরা যে কীভাবে টি কোষ বি কোষ উৎপন্ন হয়। সেজন্য আমরা এই ডান দিকে একটা ছোট্ট জায়গায় লম্বা মতো করে এখানে দেখাচ্ছে যে কীভাবে টি কোষ উৎপন্ন হচ্ছে, বি কোষ উৎপন্ন হচ্ছে। তারপর আমরা এখানে দেখব দুটি ছকে ভাগ করে দেওয়া রয়েছে কীভাবে কোষভিত্তিক এবং কীভাবে রসভিত্তিক অনাক্রমতা সম্পন্ন হচ্ছে। তো চলে আসি আমরা এখানে টি কোষ বি কোষ উৎপন্ন হওয়ার জায়গায়। আমরা জানি বৃক্ক আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ। তা সত্ত্বেও এখান থেকে আমরা পড়েছি এরিথ্রোপয়েটিন নামক এক প্রকার বিশেষ হরমোন বা উৎসেচক খরিত হয়। অনেক সময় এটি হরমোন হিসেবেও কাজ করে, অনেক সময় এটি উৎসেচক হিসেবেও কাজ করে। যাই হোক, এরিথ্রোপয়েটিন খরিত হয়। এই এরিথ্রোপয়েটিন কোথায় চলে আসে না আমাদের অস্থিমজ্জার স্টেম কোষ বা অস্থিমজ্জার স্টেম কোষের মধ্যে চলে আসে। স্টেম সেল অফ বোন ম্যারো আর অস্থিমজ্জার স্টেম সেল এখানে চলে আসে। এখানে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া এবং অন্যান্য অনাক্রম্য কোষ তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে কি হয় বি কোষ টি কোষ বা অন্যান্য ম্যাক্রোফেজি কোষ তৈরি হয়। তো এখানে আমরা দেখব অপরিণত টি কোষ এবং বি কোষ তৈরি হয় এই অস্থিমজ্জার স্টেম কোষ থেকে। এই অপরিণত বি কোষ টি কোষ তার পরবর্তীতে অস্থিমজ্জাতে থেকে যায় বি কোষ এবং থাইমাস গ্রন্থিতে স্থানান্তর হয় টি কোষ, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট। অস্থিমজ্জার মধ্যে বি কোষ পরিণত প্রাপ্ত হয় আর টি কোষ টি লিম্ফোসাইট থাইমাস গ্রন্থির মধ্যে পরিণত প্রাপ্ত হয়। এই পরিণতি প্রাপ্তির পর এই টি কোষ বি কোষ তারা টি কোষ টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট কোষের রক্তে প্রবেশ, অর্থাৎ টি কোষ বি কোষ তারা রক্তে প্রবেশ করে। রক্তে প্রবেশ করা মানে এখানে কোষভিত্তিক অনাক্রমতা অংশগ্রহণ করার জন্য বা রসভিত্তিক অনাক্রমতা অংশগ্রহণ করার জন্য তারা এখানে চলে আসে। তো এবার কিভাবে রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতা সাধিত হয় আমরা সেই বিষয়ে দেখব। তো এখানে দেখলাম আমরা টি কোষ বি কোষ পরিণত প্রাপ্ত হয়ে রক্তের মধ্যে চলে এলো। এবারে ধরে নিলাম বহিরাগত পরিবেশ থেকে, দেহের বাইরে থেকে কোনো অ্যান্টিজেন বা বহিরাগত রোগ সৃষ্টিকারী উপাদান কণা আমাদের শরীরে প্রবেশ করলো এবং সেখান থেকে রক্তে এলো। যখনই রক্তের মধ্যে সেই উপাদান চলে আসবে অ্যান্টিজেন, তখন এখানে আমাদের মধ্যে কি রয়েছে না টি কোষ, টি হেল্পার কোষ। এই হেল্পার কোষের এটি হলো গ্রাহক বা রিসেপ্টর। এই গ্রাহক বা রিসেপ্টরটি অ্যান্টিজেনকে গ্রহণ করবে। কিন্তু তার আগে এখানে আমরা দেখবো যে এমএসসি মলিকুল বলে একটা, এমএসসি অণু বলে একটা রয়েছে। এই এমএসসি মলিকুলটি এখানে অ্যান্টিজেনকে চিনতে সাহায্য করবে, অর্থাৎ রিকগনিশন হবে, রিকগনিশন প্রক্রিয়া অর্থাৎ চিনতে পারার ঘটনা। এই চিনতে পারাকে সাহায্য করবে না এমএসসি মলিকুল, অ্যান্টিজেনকে চিনতে সাহায্য করবে। তারপর এই অ্যান্টিজেনকে গ্রাহকের মাধ্যমে, রিসেপ্টরের মাধ্যমে টি হেল্পার কোষ গ্রহণ করবে। যখনই গ্রহণ করবে তখনই এই টি হেল্পার কোষ থেকে এক প্রকার উৎসেচক খরিত হবে, যে উৎসেচকটি কি বলছি আমরা লিম্ফোকাইনিন। এই লিম্ফোকাইনিনটি রাসায়নিক উপাদান হিসেবে কার্যকরী হবে, অর্থাৎ হিউমোরাল উপাদান হিসেবে কার্যকরী হবে। এই হিউমোরাল উপাদানটি কোথায় চলে আসবে না বি লিম্ফোসাইটের কাছে। কেন না এই বি লিম্ফোসাইটকে সক্রিয় করার জন্য। যখনই লিম্ফোকাইনিন দ্বারা বি লিম্ফোসাইট সক্রিয় হলো, তখন বি লিম্ফোসাইট আবার বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়, প্লাজমা কোষ আর মেমোরি কোষ। এই প্লাজমা কোষ থেকে পরবর্তীতে অ্যান্টিবডি সৃষ্টি হয়
যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে, অর্থাৎ যে বহিরাগত উপাদান এখানে প্রবেশ করেছিল, সেই বহিরাগত উপাদান অর্থাৎ অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ গঠন করলো, যা অনাক্রমতা নিয়ন্ত্রণ অর্থাৎ অনাক্রমতা সাড়া প্রদান করতে সাহায্য করবে। অপরদিকে বি লিম্ফোসাইট থেকে যে মেমোরি কোষ বা স্মৃতিকোষ তৈরি হয়েছিল, সেই মেমোরি কোষ বা স্মৃতিকোষ এখানে কি করবে না, এই প্রাথমিকভাবে টি কোষ বি কোষ উৎপাদন থেকে শুরু করে কোষ ভিত্তিক অনাক্রমতা, এখানে বি কোষ প্লাজমা কোষ অ্যান্টিবডি সৃষ্টি, অ্যান্টিজেন অ্যান্টিবডি যৌগ গঠন, অনাক্রমতা সাড়া দেওয়া, সমস্ত ঘটনাকে স্মৃতি হিসেবে ধারণ করে রাখে, যা পরবর্তীতে গৌণ সাড়া প্রদানে সাহায্য করে। তাই বলা যে প্রাথমিক সাড়া প্রদানের স্মৃতি ধারণ করে, গৌণ সাড়া প্রদানে সাহায্য করে। যেমন গুটি বসন্ত যদি আমাদের প্রথমবার কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে চিকিৎসায় নিতে হয়, কিন্তু পরবর্তীতে আর কখনো বসন্ত বা এই গুটি বসন্ত বা পক্স সাধারণত হয় না। তো এটি মূলত হচ্ছে কি এই গৌণ সাড়া প্রদান বা স্মৃতি ধারণকারী কোষ। সেক্ষেত্রে কি হয় না, এত লম্বা প্রসেস না হয়ে সরাসরি যখন ওই জীবাণু দেহের মধ্যে প্রবেশ করে, তখন এই মেমোরি কোষ সরাসরি অ্যান্টিবডি সৃষ্টি করে, আর সেক্ষেত্রে সেই অ্যান্টিবডি ওই জীবাণুকে ধ্বংসপ্রাপ্তি ঘটায় এবং গৌণ সাড়া প্রদানে সাহায্য করে। তো এই হলো আমাদের আজকে কোষভিত্তিক রসভিত্তিক অনাক্রমতা কীভাবে সম্পূর্ণ হয়, তা সম্পূর্ণভাবে ছকের সাহায্যে খুব সহজ সরল করে বোঝানো হলো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো আর একটি কথা যেটি বলবো, যে এখানে আমরা দেখেছিলাম যে এমএসসি মলিকুল, এই এমএসসির পুরো নাম কি? এমএসসির পুরো নাম যদি আমরা দেখি, এমএইচসি এর পুরো নাম হচ্ছে কি মেজর হিস্টা কম্পাটিবিলিটি কমপ্লেক্স, মেজর হিস্টা কম্পাটিবিলিটি কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি কমপ্লেক্স 1, 2 এভাবে হতে পারে, যা মূলত আমাদের অ্যান্টিজেনকে চিনতে সাহায্য করে। অ্যান্টিজেনকে যদি চিনতে না পারে, তাহলে কিন্তু টি কোষ কখনোই এই অ্যান্টিজেনকে তার গ্রাহকের সঙ্গে যুক্ত হতে দেবে না, অর্থাৎ গ্রাহকের মাধ্যমে অ্যান্টিজেনকে যুক্ত করবে না। আর অ্যান্টিজেনকে যদি গ্রাহকের সঙ্গে যুক্ত না করে, লিম্ফোকাইনিন তৈরি হবে না, আর লিম্ফোকাইনিন তৈরি না হলে এখানে হিউমেরাল সিস্টেম অর্থাৎ বি লিম্ফোসাইট সক্রিয় হবে না। বি লিম্ফোসাইট সক্রিয় না হলে প্লাজমা কোষ মেমোরি কোষ তৈরি হবে না, অ্যান্টিবডি সৃষ্টি হবে না, আর অনাক্রমতা সৃষ্টি হবে না। অর্থাৎ সাধারণত যদি কোনো কারণে আমাদের টি কোষ বি কোষ নষ্ট হয়, অর্থাৎ টি সেল বি সেল, টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট নষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের সাধারণ অনাক্রমতা নষ্ট হবে এবং সাধারণ যে কোনো কারণে আমাদের কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এখানে আরেকটি বিষয় যেখানে আমরা দেখব যে লিম্ফোকাইনিন এদিকে রাসায়নিক পদার্থ বা হিউমোরাল উপাদান হিসেবে হিউমোরাল ইমিউনিটি বা রসভিত্তিক অনাক্রমতার সূচনা করে, তেমনি অন্যদিকে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অর্থাৎ যেটাকে আমরা বলি টিসি কোষ, টি সাইটোটক্সিক অর্থাৎ সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কোষকে বিনষ্ট করে ধ্বংস করে, অর্থাৎ সেলফ রিগ্রেশন করে। এটি একটি প্রক্রিয়া, এর মাধ্যমেও স্ব অনাক্রমণ সাড়া দেওয়া সম্পন্ন হয়। তাহলে এখানে আমরা রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতায় দেখলাম যে টি কোষ, টি হেল্পার কোষ কোষভিত্তিক অনাক্রমতায় অংশগ্রহণ করে, আর বি কোষ রসভিত্তিক অনাক্রমতায় অংশগ্রহণ করে। বি কোষ থেকে প্লাজমা কোষ, সেখান থেকে অ্যান্টিবডি সৃষ্টি হয় যা বহিরাগত অ্যান্টিজেনকে ধ্বংস করে। আবার টি কোষ সেখান থেকে লিম্ফোকাইনিন উৎসেচক খরিত হয়, যা দেহের মধ্যে থাকা ক্ষতিকারক টি লিম্ফোসাইটকে নষ্ট করে। অন্যদিকে লিম্ফোকাইনিনের মাধ্যমে হিউমেরাল সিস্টেমকে সক্রিয় করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিমজ্জার মধ্যে বি কোষ টি কোষ উৎপন্ন হলেও বি কোষ পরিণত হয় অস্থিমজ্জার মধ্যে, আর থাইমাস গ্রন্থির মধ্যে পরিণত হয় টি কোষ। থাইমাস গ্রন্থিতে পরিণত হয় বলে তার নাম হচ্ছে কি টি লিম্ফোসাইট। অস্থিমজ্জা অর্থাৎ বোন ম্যারোতে পরিণত প্রাপ্ত হয়, তাই অস্থিমজ্জা এই বি লিম্ফোসাইটকে বলা হয়, তাই এই বি সেলকে বলা হয় বি লিম্ফোসাইট, বি নামকরণের কারণ এটি। এরপরে আমরা যেভাবে বলবো আলোচনা করেছি যে কিভাবে সাড়া প্রদান হয়, অবশ্যই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। এরপরে আমরা অন্যান্য ভিডিও এভাবেই ছোটো ছোটো করে দিতে থাকবো, তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো
অধ্যায় থেকে অন্য কোনো প্রশ্ন উত্তর বা অন্য কোনো ধরনের ছোট্ট কোনো টপিকস নিয়ে আলোচনায় আসবো। আজকে এ পর্যন্তই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো।